আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন, ভারত, পাকিস্তান, যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভারতের যেকোনো দুঃসাহসের কঠোর জবাব দেয়া হবে, বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান। এরপর জানিয়ে দেব দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি, ভিডিও ভাইরাল। আরও জানিয়ে দেব গাজার জিম্মিদের নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প। এরপর জানিয়ে দেব পাকিস্তান সীমান্তে ভারতীয় 5টি সেনাঘাঁটিতে গুলাগুলি। আরও জানিয়ে দেব মিশরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরায়েলের। সর্বশেষ জানিয়ে দেব এবার হাইফা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভারতের যেকোনো দুঃসাহসের কঠোর জবাব দেয়া হবে, বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান। ভারতের যেকোনো দুঃসাহসের দ্রুত ও কঠোর জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বৃহস্পতিবার 1 মে দেশটির পাঞ্জাব প্রদেশে টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে TFFR সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দেন তিনি, যা পরবর্তীতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে এক বিবৃতিতে জানানো হয়। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, একটি বিষয় নিয়ে কোনো রকমের বিভ্রান্তির সুযোগ নেই। তা হল ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের দ্রুত জবাব দেয়া হবে, যা হবে দৃঢ় এবং জোরালো। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও তা নাকচ করেছে পাকিস্তান। এই জঙ্গি হামলার কয়েকদিন পূর্বে কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েন জেনারেল আসিম মুনির। দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি, ভিডিও ভাইরাল। দাবানলে পুড়ছে ইসরায়েল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকা। আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদেরও, কিন্তু কাজে আসছে না কোনো উদ্যোগী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার 30 এপ্রিল জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয়। এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা। এদিকে সংবাদমাধ্যম TRT ওয়ার্ল্ড জানিয়েছে, জেরুজালেমের কাছে সামরিক ঘাঁটির আশপাশের এলাকায়ও দাবানল ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় অনেক ইসরায়েলি সেনা আটকা পড়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এর মধ্যেই জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে। ইসরায়েল এখনও সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলেও জানা গেছে। তবে অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নিনির্বাপন দলগুলো ইসরায়েলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। যদিও আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া 3টি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শিগগিরই সেগুলো ইসরায়েলের পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া গ্রিস, সাইপ্রাস এবং বুলগেরিয়ার সহায়তা চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। গাজার জিম্মিদের নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় 24 জনেরও কম ইসরায়েলি জিম্মি জীবিত আছেন। বৃহস্পতিবার 1 মে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রার্থনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় 59 জিম্মির মধ্যে 24 জন জীবিত আছেন, কিন্তু এখন আমার মনে হয় এই সংখ্যা আরও কম হবে। এ সময় তিনি ইসরায়েলি আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারের সুস্থতা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা জানি না সে কেমন আছেন। আশা করি ইতিবাচক। তিনি আরও বলেন, 2 মাস আগে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে সে সেখান থেকে মুক্তি পাবে, কিন্তু এখন তারা কিছুটা কঠিন হয়েছে। এটি একটি ভয়ানক বিষয়। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নিউ জার্সির এক যুবক এডান 2022 সালে ইসরায়েলে যায় এবং 2023 সালের 7 অক্টোবর ইহুদি জনগণের ওপর নৃশংস হামলায় তাকে জিম্মি করা হয়। এখন আমি আপনাদের বলছি, এটি এমন একটি হামলা যা কখনো হতো না। এটি হয়েছে কারণ হামাসের কাছে থেকে অর্থ পেয়েছে।
তার ভাষণে ট্রাম্প আরও বলেন, ইরান একটি ভেঙে পড়া দেশ। আমেরিকা ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করছে। ইরান থেকে যারা তেল নেয় তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করার অনুমতি নেই। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এদিন তারা 1200 মানুষকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যায়। হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। তথ্যসূত্র জেরুজালেম পোস্ট। পাকিস্তান সীমান্তে ভারতীয় 5টি সেনাঘাঁটিতে গোলাগুলি। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা LOC বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা 8 দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 1 মে রাতেও এই গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর NDTV। এ নিয়ে টানা 8 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। NDTVর প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা 8ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা ও আখনুর, জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো। ভারতীয় সেনাবাহিনীও এই 740 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে। গোলাগুলি এমন এক সময় হচ্ছে যখন এপ্রিলের 22 তারিখ পেহেলগাঁওয়ে 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছেছে। দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি নানা শাস্তিমূলক পদক্ষেপও নিচ্ছে। NDTVর দাবি, ভারত গত 24 এপ্রিল রাতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পর থেকেই পাকিস্তান সেনাবাহিনী সীমান্তের বিভিন্ন স্থানে বিনা উস্কানিতে গুলি চালাচ্ছে। আর গত মঙ্গলবার পাকিস্তান এই গুলি চালানোর ক্ষেত্র আরও বিস্তৃত করে আন্তর্জাতিক সীমান্তের পারগোয়াল সেক্টর পর্যন্ত নিয়ে যায়, যা জম্মু জেলার অন্তর্ভুক্ত। ওই দিনই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক DGMO হটলাইন ফোনে কথা বলেন। এই আলোচনায় পাকিস্তানকে বিনা উস্কানিতে গুলি চালানো বন্ধ করার জন্য সতর্ক করা হয়, এমন দাবি করেছে PTI। পেহেলগাঁওয়ে হামলার পরদিনই ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেয়। মিশরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ইসরায়েলের। চীনা বিমান বাহিনীর সহায়তায় ইসরায়েলের ওপর গুপ্তচরবৃত্তি করছে মিশর। কায়রোর বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম। ইসরায়েলি সংবাদ মাধ্যম নাৎসিভ নেট দাবি করেছে, যৌথ প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে উচ্চ মিশরে চীনা বিমান আসার পর মিশর দক্ষিণ ফ্রন্টে ইসরায়েলি সিস্টেমের সক্ষমতা পরীক্ষা শুরু করেছে। যেসব সরঞ্জাম এসেছে তার মধ্যে রয়েছে একটি চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমান, যা বেনি সুয়েফ সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে। প্রতিবেদন অনুসারে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি সিনাই এবং ইসরায়েলের আকাশসীমায় ঘটনাবলীর রিয়েল টাইম আকাশসীমায় দৃশ্যমানতা প্রদান করতে সক্ষম, যার ফলে মিশর ইসরায়েলের সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণ করতে সক্ষম। ওয়েবসাইটটি দাবি করেছে, চীন ইসরায়েলি সীমান্তের কাছে উস্কানিমূলক বিমান চালিয়েছে, ইসরায়েলি সতর্কতা ব্যবস্থা সক্রিয় করেছে। অন্যদিকে চীনা প্রাথমিক সতর্কীকরণ বিমানটি ইসরায়েলি প্রতিক্রিয়া রেকর্ড করেছে। প্রতিবেদনে এই পদক্ষেপকে মিশর-ইসরায়েল শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে এবং চুক্তির গ্যারান্টার মার্কিন যুক্তরাষ্ট্রের নীরবতার প্রতি বিস্ময় প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে হাইফা বন্দরের মতো তার ভূখণ্ডে চীনা স্বার্থের প্রতি সাড়া দেওয়ার জন্য ইসরায়েলকে আহ্বান জানানো হয়েছে। জোর দিয়ে বলা হয়েছে, ইসরায়েল তাইওয়ান নয়, এই ধরনের উস্কানি সহ্য করা উচিত নয়। প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হল যখন এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মিশর এবং চীন যৌথ বিমান মহড়া চালাচ্ছে। এই অভিযোগের বিরুদ্ধে এখনও কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানায়নি ইসরায়েল। এবার হাইফা বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। দুটি বিমান ঘাঁটির পর এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূরাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করল ইয়েমেনের হুতি সমর্থিত সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক এসব পদক্ষেপ। শুক্রবার ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের হাইফা বন্দরের কাছে অবস্থিত রামাত দাভিদ বিমান ঘাঁটিতে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার ভিডিও ইতোমধ্যেই ইয়েমেনের আল মাসিরাহ টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে। খবর মেহের নিউজের।
ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, এই অভিযানে প্যালেস্টাইন-2 নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, আর এটি সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সেই সঙ্গে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিশ্লেষকদের মতে, তার এ দাবি যদি সত্য হয়, তাহলে এটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে প্রতিপন্ন হতে পারে। মেহের নিউজ জানিয়েছে, উত্তর ইসরায়েলে হাইফার পূর্বে অবস্থিত রামাত দাভিদ বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রাচীন ও কৌশলগত ঘাঁটি। এখানে F-16 যুদ্ধবিমান সহ অন্যান্য বিমান রাখা হয়েছে, যেগুলো বিভিন্ন অভিযানের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে উত্তর ফ্রন্টে লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে। এই ঘাঁটিতে সরাসরি হামলা হলে তা ইসরায়েলি প্রতিরক্ষা স্থাপনার গভীরে পৌঁছানোর সক্ষমতার বার্তা দেয়। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আরও বলেন, আমরা গাজার মুজাহিদদের সালাম জানাই, যারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়ছে। যতক্ষণ না ইসরায়েলি আগ্রাসন থেমে যায় ও অবরোধ প্রত্যাহার করা হয়, ততক্ষণ পর্যন্ত ইয়েমেন সর্বদা তাদের পাশে থাকবে। তার এই বক্তব্য স্পষ্ট করে যে ইয়েমেন নিজেকে ফিলিস্তিনিদের প্রতিরোধ যুদ্ধের সক্রিয় সহযোগী হিসেবে তুলে ধরছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে একটি নতুন প্রক্সি ফ্রন্ট গড়ে তুলতে চায়। এদিকে ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার সত্যতা স্বীকার বা অস্বীকার করেনি। তবে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন, যদি ইয়েমেন সত্যিই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে, তাহলে তা এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করবে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো প্রযুক্তি সাধারণত সাবসনিক বা সুপারসনিক গতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনও অনেক দেশের জন্যই কঠিন।